প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে একটু পড়ে শোনাই আমি, তারপর আলোচনায় আমরা যেতে চাই। প্রথম আলো, পার্বত্য পরিস্থিতি প্রসঙ্গে প্রধান উপদেষ্টা, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। খাগড়াছড়ি থেকে সংঘাত, রাঙামাটিতেও নিহত 4। জমি দখলে অপ্রতিরোধ্য হাসনাত আবদুল্লাহ, আওয়ামী গডফাদার। কালের কণ্ঠের শিরোনাম, হাসানের বেপরোয়া দখলবাজি, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পে বহুচক্রের অর্থ লোপাট। প্রধান উপদেষ্টা, সবাই শান্ত থাকুন, সমস্যা নিরসনে সরকার আন্তরিক। খাগড়াছড়ি, রাঙামাটিতে সংঘর্ষে নিহত 4। দৈনিক সমকাল, সংঘাতে অশান্ত পাহাড়, নিহত 4। রাজনীতি বন্ধের বিপক্ষে ছাত্র সংগঠনগুলো। দৈনিক যুগান্তর, খাগড়াছড়ি জেলা সদর ও রাঙামাটি শহরে 144 ধারা জারি, পাহাড়ে সংঘর্ষে নিহত 4। তোফাজ্জলের মৃত্যু মানতে পারছেন না কেউ, স্বীকারোক্তিমূলক জবানবন্দি ঢাবির 6 শিক্ষার্থীর। শিক্ষক, শিক্ষার্থী, ছাত্রনেতাদের মত, শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরাতে হবে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, হঠাৎ অশান্ত পাহাড়, বাইডেনের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে ডক্টর ইউনূসের। মানব জমিন, পলাতক খতিবের ফেরার চেষ্টায় বায়তুল মোকাররমে তুলকালাম। জুতা থেকে ঘড়ি, তাহাদের বিলাসী জীবন, অশান্ত পাহাড়, নিহত 4। খবরের কাগজ, পাহাড়ি বাঙালির সংঘর্ষে নিহত 4। নতুন যাত্রায় বিশ্বকে পাশে চাইবেন, প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর। দৈনিক বাংলা, খাগড়াছড়ি ও রাঙামাটিতে সংঘর্ষে 4 জন নিহত। জাতিসংঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ডক্টর ইউনূস। সময়ের আলো, সহিংসতায় উত্তাল পাহাড়, ছাত্র রাজনীতি নিষিদ্ধ সমাধান নয়। কালবেলার শিরোনাম, নীলার ছলাকলা, অশান্ত পাহাড়ে প্রাণ গেল 4 জনের, প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থাকতে বললেন। দেশ রূপান্তর, বন্ধুত্বের প্রাপ্তি 15 লাখ কোটি, থানায় নতুন মুখ, কাজে ধীরগতি, পাহাড়ে সংঘর্ষে 4 নিহত। দৈনিক জনকণ্ঠ, পাহাড়ি বাঙালি সংঘর্ষে নিহত 4, আহত 70, পাহাড়ে সবাইকে শান্ত থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, পুলিশ হেডকোয়ার্টার্স। ইনকিলাব, সোনালী ভবিষ্যৎ বাংলাদেশের, মুসল্লিদের প্রতিরোধের মুখে হাসিনার নিযুক্ত খতিব রুহুল আমিনের পলায়ন, বাংলাদেশের গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়, তারেক রহমান। আপনি শিরোনাম শুনলেন, আমরা হঠাৎ করে একটি সংকটের মধ্যে পড়লাম। পাহাড়ি বাঙালি সংঘর্ষ, প্রথম আলোর শিরোনাম, খাগড়াছড়ি থেকে সংঘাত, রাঙামাটিতেও নিহত 4। এই যে হঠাৎ করে পরিস্থিতিটার উদ্ভব হলো, কি মনে হয় আপনার? এটা তো একটা অশনি সংকেত বলে মনে হচ্ছে। আমরা যে একটা সর্বপ্লাবী বিপ্লবের মাধ্যমে আমরা স্বৈরশাসনকে মুক্ত করেছি, এখন নানান পকেটে কিন্তু প্রবলেমগুলি দেখা দিচ্ছে। নতুন নতুন একটা ফেনোমেনন আমরা দেখতে পাচ্ছি। আর আপনি দেখবেন যে অনেকগুলি ঘটনার মধ্যে ঘটেছে। গার্মেন্টসের অস্থিরতা নিয়ন্ত্রণে আনার সঙ্গে সঙ্গে প্রায় আবার পাহাড়ে, জাতীয় মসজিদে অশান্তি এবং অনভিপ্রেত ঘটনাগুলি ঘটছে, আরও হয়তো ঘটবে। সামনের দুর্গাপূজা আছে। আমাদের সবার ক্ষেত্র থেকে একটা সতর্ক থাকতে হবে। এবং আপনি জানেন যে পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে, গোয়েন্দা নেটওয়ার্কও ভেঙে পড়েছে, ফলে সরকারি খবরগুলি আগাম পাচ্ছে না। হয়তো একটা গ্যাপ একটা তৈরি হচ্ছে। আপনি মাজারে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে, তাই না? এটা একটা অশান্তি করার জন্যে, মানে একটা বিপ্লবটাকে নস্যাৎ করার জন্য একটা ষড়যন্ত্র ক্রিয়াশীল আছে, দেশের মধ্যে আছে, দেশের বাইরেও আছে। ফলে যার যার ক্ষেত্র থেকে যদি আমরা সতর্ক না হই, দেশপ্রেমের পরিচয় না দিই, সহিষ্ণুতার পরিচয় না দিই, সংযমের পরিচয় না দিই, ধৈর্যের পরিচয় না দিই, তাহলে কিন্তু এই আন্দোলনের সুফলটা আমরা পাবো না বলেই আমার মনে হয়। তো সবাইকে সচেতন হতে হবে। 20-25 জন উপদেষ্টার পক্ষে সমস্ত কিছু কন্ট্রোল করা, রাতারাতি একটা সংস্কার করে ফেলা সম্ভব না। রাজনৈতিক দলগুলিকেও সেরকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। তাই এদেরকে একটু সময় দিতে হবে যেন কাজটা তারা করতে পারে। সংস্কারটা চলমান প্রক্রিয়া, এটা রাজনৈতিক দলগুলি পরে
নিয়ে যাবে, যেহেতু শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলিকেই দেশ চালাতে হবে। ফলে এই লক্ষণগুলি কিন্তু কোনোভাবেই ভালো নয়। এটা নাগরিক হিসাবে আমরা উদ্বিগ্ন, সবাই মিলে যেন আমরা এটাকে প্রতিরোধ করি। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে আপনি প্রতিরোধের কথা বললেন এবং এই যে কি চমৎকার একটি বিপ্লব এবং অবিস্মরণীয় স্মরণকালের বিপ্লব এবং বাংলাদেশ একটা নতুন পরিবেশ পেল, সবাই উন্মুখ হয়ে আছে, দেশটা এগিয়ে যাবে এবং সে একটা আনন্দের জায়গা। বিশেষ করে শিক্ষার্থীরা যে দায়িত্বটা পালন করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যেকটা শিক্ষাঙ্গনের শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয় পর্যন্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটল, কখনো কখনো মনে হয় যে দৃষ্টি অন্যদিকে ফেরানোর কোনো পায়তারা কিনা, অথবা যে ঘটনাটা ঘটলো সেটা এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো 33টি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা কতটা প্রাসঙ্গিক, সব কিছু মিলিয়ে যে আবার যে আলোচনাটা হচ্ছে, একজন সংবাদকর্মী, একজন সম্পাদক হিসাবে, একজন দেশের একজন বিশিষ্ট কবি হিসাবে আপনার মানে মানসিক নিপীড়নটা কেমন হয়? ছাত্রদের অর্জনটাকে আমি বলেছি যে ভুলুণ্ঠিত করার জন্য তো চক্রান্ত আছে, এই যে তাদের ইমেজটাকে নষ্ট করার জন্য এরকম চেষ্টা করা হচ্ছে। সব ছাত্রই তো এইটার সঙ্গে জড়িত না, একটা সেকশন অফ স্টুডেন্টস এটার মধ্যে জড়িত এবং পতিত স্বৈরাচারের লোকজন তার মধ্যে আছে, এটা প্রমাণিত হয়েছে। ফলে এখানে কিন্তু ধৈর্যেরও পরিচয় দিচ্ছে। ছাত্রদের বয়স তো কম, তাই না? তারা একটা যেই একটা অর্জনটা করেছে সেটার একটা যেই চাপ আছে, একটা ভার আছে, সেটা তারা অনেক ক্ষেত্রে সহ্য করতে পারছে না। আপনি দেখবেন শাহজালাল বিশ্ববিদ্যালয়েও তারা শিক্ষকদেরকে শপথ পড়িয়েছে, সেটাও কোনোভাবেই কাম্য না। পরে তারা বুঝতে পেরেছে, ভুলটা বুঝতে পেরে তারা ক্ষমা চেয়েছে। তো এই জিনিসগুলো বুঝতে হবে এবং মানে তাদের উপরে যদি গুরুভার এসে যায় তাহলে তো সেটার চাপটা তারা নিতে পারবে না। ফলে আমাদের শিক্ষকদের, অভিভাবকদের, নাগরিক সমাজের দায়িত্ব আছে তাদেরকে সুপথে পরিচালিত করা। তাদের তো খুলে যাবে বিশ্ববিদ্যালয় শিগগিরই, কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাসে ক্যাম্পাসে ফিরতে হবে, সেটাই তো তাদের মূল কাজ। মানে দেশের উপযোগী সঠিক নেতৃত্ব, দেশপ্রেমিক নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষা তো নিতে হবে। এখনই তো তারা সবকিছু অর্জন করে ফেলে। আপনার সাথে একটি বিষয় শেয়ার করতে চাই, যেটা নিশ্চয়ই আপনার অতীতের স্মৃতিগুলো খুব মনে পড়ে। আপনি বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে পেশাগত দায়িত্ব পালন শুরু করেছিলেন। আমারও সৌভাগ্য হয়েছে বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হিসেবে দৈনিক ইত্তেফাকে আমি ঢাকা ইউনিভার্সিটির দীর্ঘকাল জার্নালিজম ডিপার্টমেন্টে পড়াশোনা এবং তারপরেই এই সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা এবং সাংবাদিকতায় আসা। আপনার কি মনে হয় না যে সেই সময়ের বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক যে সম্মান, শ্রদ্ধা এবং যে জায়গাটা তৈরি হয়েছিল, কালের বিবর্তনে দলবাজি, দলদাস হয়ে যাওয়া সব কিছু মিলে একটা পরিবর্তন এলো, ছাত্রছাত্রীরা গণতান্ত্রিক আন্দোলনে সেটা প্রতিবাদ করে একটা পরিবেশ নিয়ে এলো। এই যে কালকে বিশ্ববিদ্যালয় খুলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, তার আগে এতগুলো ঘটনা ঘটলো, আপনার প্রত্যাশাটা কি? না, আমরা তো চাইবো আরও দায়িত্বশীলতার পরিচয় তারা দিবে, এর মধ্যে তারা দিয়েছেও। সেটা আপনারা দেখবেন যে এই যে একটা সর্বপ্লাবী বিপ্লবের ফলে স্বৈরাচারের পতন হলো, তার আগে তারা নিরাপদ সড়কের সফল আন্দোলন করেছিল সুশৃঙ্খলভাবে। দেশকে রাষ্ট্র সংস্কারের কাজটা তখনই শুরু হয়েছিল। তা আমি বলেছি যে এটা একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু অব্যাহত থাকবে, মুক্তিযুদ্ধ অব্যাহত থাকবে, সবসময় প্রগতির জন্য লড়াইটা থাকবে, এটা জারি থাকবে। তো এখন আশা করব যে ছাত্র রাজনীতি বন্ধ করা হয়েছে, এটার পক্ষে বিপক্ষে মত আছে। ছাত্রদের মূল কাজ তো হলো পড়াশোনা করা, সেটা তো ঠিকই। আমরা দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি আমরা দেখতে চাই না। রাজনীতি যদি থাকেও সেটা কল্যাণমূলক রাজনীতি থাকবে, দেশের জন্য ছাত্রদের স্বার্থ এবং দেশের স্বার্থকে রিলেট করে সেই রাজনীতিটা আমরা চাইব। আমরা যে প্রধান উপদেষ্টার সঙ্গে, মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সম্পাদকদের বৈঠক হয়েছে গত 3 তারিখে, আমার থাকার সৌভাগ্য হয়েছিল। সেখানে আমি নিজে প্রস্তাব করেছি ছাত্র সংসদের নির্বাচনগুলি দেওয়ার আপনারা প্রসেসটা শুরু করেন। এটা এমন না যে 7 দিনে 15 দিনে দেওয়া যাবে, প্রক্রিয়াটা শুরু হোক। প্রক্রিয়াটা শুরু হলে তাহলে তাদের মধ্য থেকে নেতৃত্বটা গড়ে উঠবে, আস্তে আস্তে সেটা শুরু। এটা কিন্তু ছাত্র রাজনীতি বন্ধ থাকলেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হতে বাধা নেই। এই প্রক্রিয়াটা শুরু করলে হয়তো 3 মাস পরে, 6 মাস পরে, তারা যেহেতু সংস্কার কমিশন করেছে 6টা, আরও করবে, টাইম ফ্রেম দিয়েছে যে 3 মাসের মধ্যে তারা রিপোর্ট দেবে। তারপরে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করে চূড়ান্ত একটা রোড ম্যাপ তারা দিতে পারবে। নির্বাচনের কথাটা তখন আসবে, ডেটটাও হবে। তো এটা আশা করব যে ছাত্ররা দায়িত্বশীলতার পরিচয় দিবে। তারা দিয়েছেও। আমি বললাম যে তারা যে স্বৈরাচারের পতনের পরে তারা ট্রাফিক কন্ট্রোল করেছে, তারা মন্দির পাহারা দিয়েছে, তারা বৃক্ষরোপণ করেছে, তারা
সব কিছুই করেছে, কিন্তু সেটা আপনি দেখবেন বন্যা ত্রাণে তারা কাজ করেছে এবং ত্রাণ রাখার জায়গা ছিল না। তার মানে কি, মানুষ তাদের প্রতি এত শ্রদ্ধাশীল এবং আস্থাশীল, তারা চুরি করবে না, দুর্নীতি করবে না, ত্রাণ রাখার জায়গা ছিল না। এটা বাংলাদেশের এই 53 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। ফলে এটাকে ম্লান করার জন্য কিছু লোক এটা একটা চক্র নষ্ট করার জন্য সক্রিয় আছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, সেটাকে নস্যাৎ করে দিতে হবে। প্রত্যেকটা মানুষেরই যার যার অবস্থান থেকে এখানে দায়িত্বশীলতা আছে, মানে কাজটা করতে হবে। না হলে ছাত্ররাই শুধু সব করে দেবে, এটা তো সম্ভব না। এখনও কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এবং চাঁদাবাজি হাত বদল হয়েছে, কিন্তু সেগুলি থেকে সাধারণ মানুষ কিন্তু নিত্য পণ্যের যেই নাভিশ্বাস তাদের, সেটা থেকে এখনও পর্যন্ত মুক্তি পায়নি। কিন্তু লড়াইটা চালিয়ে যেতে হবে, এই লড়াইটা চলমান থাকবে। ছাত্রদের পড়াশোনাও করতে হবে, আবার পাহারাও দিতে হবে। রাজনীতিকরা যদি নিজেদের সংস্কার না করে, আবার যদি এত কিছুর পরেও যদি যাদের কথা বললেন তারা যদি সচেতন না হয়, কবে সচেতন হবে সেটা একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন যেমন আপনি উল্লেখও করেছিলেন, কিন্তু আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, যেমন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ করে মসজিদে আমরা সাধারণ মানুষ যাওয়ার আগে স্যান্ডেলটা কোথায় রাখবো, জুতাটা কোথায় রাখবো, সেটা নিয়ে আমরা পবিত্র জায়গায় নিয়ে আমরা একদম সাধারণ মানুষ মনকে প্রফুল্ল করে সেখানে ঢুকি। কিন্তু আমাদের জাতীয় মসজিদে গতকাল যে ঘটনাটা ঘটলো সেটা তো কাঙ্ক্ষিত কি? খুবই অনভিপ্রেত ঘটনা। এবং আপনি দেখবেন মাজারগুলিতে হামলা হচ্ছে, তো এগুলি কখনো কিন্তু ঘটে না এরকম ঘটনা। জাতীয় মসজিদ কলঙ্কিত হচ্ছে, তারপরে আপনি দেখবেন সামনে দুর্গাপূজা আছে, আল্লাহ না করুক সেখানে অত বড় ধরনের ঘটনা আমরা আশা করি না। সেটার জন্য কিন্তু ধর্ম উপদেষ্টা বলেছেন যে মাদ্রাসার ছাত্ররা আরো বেশি করে পাহারা দিবে। তো ওই সচেতনতা যদি থাকে প্রতি স্তরে, তাহলে কিন্তু এগুলিকে নস্যাৎ করে দেওয়া সম্ভব। তো সেই দায়িত্বশীলতাটা কিন্তু প্রত্যেকটা নাগরিকের আছে। এই 25 জন উপদেষ্টার কিংবা 4 কোটি তরুণ ছাত্রছাত্রীদের উপরে ছেড়ে দিলে তো সব হবে না। আমি যদি আমার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন না করি, তাহলে তো আসমান থেকে কিছু নাজিল হয়ে একটা ভালো কিছু চলে আসবে না। ত্যাগও স্বীকার করতে হবে, কষ্ট স্বীকার করতে হবে। এত প্রাণ গেছে, এত মানুষ আহত হয়েছে এই আন্দোলনের সংগ্রামে, তাদের প্রতি যেন আমরা শ্রদ্ধাশীল থাকি, তাদের যেন বেইমানি না করি, তাদের পুনর্বাসন করি, তাদের সম্মানজনকভাবে সমাজে প্রতিষ্ঠা না দিই, তাহলে কিন্তু এই বিপ্লবটা ব্যর্থ হয়ে যাবে। সেটা আমরা চাই না কোনোভাবেই। এটা এরকম সুযোগ হয়তো আমরা 50 বছর 100 বছরেও পাবো না। আবার হয়তো বড় স্বৈরাচার চলে আসতে পারে, সেটাও কিন্তু আমাদেরকে সেটা তো মোটেই কাঙ্ক্ষিত নয়। যেটা বললেন আপনি যে আরো বড় স্বৈরাচার আসতে পারে, নিশ্চয়ই এই আন্দোলনের ফলে যাদের বুঝবার তারা অলরেডি বুঝে ফেলেছে। কিন্তু আপনি এই প্রসঙ্গটি তুলেছিলেন, কিন্তু আমি আরেকটু জানতে চাই যে এই যে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং এটা খুব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের, এবং সেখানে কোষাধ্যক্ষ এবং প্রভিসি দায়িত্বভার গ্রহণ করলেন। তো তারা হচ্ছেন সম্মানিত ব্যক্তি, শিক্ষক। ছাত্ররা বা সমন্বয়করা তাদেরকে শপথ বাক্য পড়াবেন, ওনারা শপথ বাক্য পড়লেন। তাতে কি বিষয়টা এরকম মনে হয় না যে কখনো কখনো আরেকটি ছাত্র সংগঠনের প্রভাব ছিল, এখন তারা ছাত্র সংগঠনের প্রভাবের মধ্যে থাকবেন বা ছাত্ররা যা বলবে তাই করবেন? শিক্ষক হিসেবে কি একটা গার্ডস আছে না, মানে আমার নিজের একটা বিষয় আছে না, যেটা কি হচ্ছে, এটা যেটা ঘটেছে খুবই দুঃখজনক এবং নজিরবিহীন ঘটনা। এটা তো হতে পারে না। ছাত্রদের এটা একটা কথা মনে রাখতে হবে, ছাত্রদের তো বয়সও কম, তাদের পরিপক্কতা অতটা নাই যেটা শিক্ষকদের আছে। শিক্ষকদের যে প্রজ্ঞা আছে, দূরদর্শিতা আছে, দায়িত্বশীলতা আছে, সেটা কিন্তু ছাত্রদের যেহেতু বয়স কম, তারা কিন্তু অতটা ম্যাচিওর হয়ে ওঠেনি, সেটাও দেখতে হবে। এবং তারা কিন্তু এর ভুলটা বুঝতে পেরেছে, তারা ক্ষমাও চেয়েছে। এই ধরনের ঘটনা তো দুঃখজনক। সবগুলি কিন্তু মানে নিজেদের ভুলেও কিন্তু একটা অর্জন হতে ব্যর্থ হয়ে যেতে পারে, সেটার দিকেও তাদের সচেতন থাকতে হবে। এখন ছাত্রদের দায়িত্ব বেড়ে গেছে অনেক, পড়াশোনাও করতে হবে, দেশকেও রক্ষা করতে হবে। বললেন যে পড়াশোনাও করতে হবে, আমাদের আবার দাঁড়াতেও হবে। হ্যাঁ, না হলে কিন্তু সমস্যা হবে। রাজনীতিকরা কিন্তু নিজেরা অতটা সংস্কার এখনো করেনি, চেষ্টা করছে, কিন্তু সেরকম আমরা দেখতে পাচ্ছি না। এগুলি বোঝা যাবে সামনে ইলেকশন এলে, তখন কতটা স্বচ্ছ হয়, কতটা গুন্ডামি মুক্ত হয়, কতটা রক্তপাত মুক্ত হয়, কতটা প্রভাব মুক্ত হয়, সেগুলি কিন্তু এগুলিও তাদের এসিড টেস্টটা সামনে আছে। এই অন্তর্বর্তী সরকার একটা সংস্কারের ক্ষেত্র তৈরি করে দিলে তারা সেটাকে এগিয়ে নিয়ে যাবে। আবার সংবিধান পুনর্লিখনের কথা হচ্ছে, নানান ধরনের কথাবার্তা হচ্ছে। এখন রাতারাতি তো আমরা কোনো কিছু আশা করতে পারি না। এখানে তো আর জাদুর কাঠি নাই যে জাদুর কাঠি দিয়ে সাত করে আনসাররা যেরকম কয়েক ঘন্টার মধ্যে রেজাল্ট চেয়েছিল, এটা তো কোনোভাবেই কাম্য না, তাই না? সব কিছুরই একটা সময় দিতে হয়, যখন যেটা সময় সেটা সেভাবে হবে। ঠিক আছে, একটু আমরা
চেষ্টা করছি তাড়াতাড়িভাবে একটা সম্মিলিত প্রজ্ঞার একটা পরিচয় দিতে হবে আমাদের। বিপ্লব সফল হওয়া এবং বিপ্লব ধরে রাখা, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করাটা আরো কঠিন, বেশি কঠিন। একেবারে শেষের দিকে জানতে চাই, এই যে ডিমের দর, পেঁয়াজের দর, এটা বেঁধে দেওয়া হলো, এই সরকারও বেঁধে দিল, কিন্তু কেউ মানছেন না। ওই যে একটা সিন্ডিকেট আছে, এইটা তো এত বছরের 15 বছরের জঞ্জাল, এটা তো মানে এক মাসে, এই সরকারের বয়স কত 1.5 মাসও হয়নি, তো তাদের কাছ থেকে সেইভাবে তারা তো চেষ্টা করে যাচ্ছে, এবং সবাই যার যার ক্ষেত্র থেকে চেষ্টা করতে হবে সেই চিহ্নিত যেই সিন্ডিকেটগুলি আছে সেগুলি নানান মোড়ক বদল করে, নানানভাবে কৌশল করে মানুষকে, তারা তো রক্ত মানুষ খেকো বাঘ হয়ে গেছে, তাই না? এখন অন্য কিছু তাদের মুখে রোচে না, অর্থ খেকো বাঘ। হ্যাঁ হ্যাঁ, সেটা সেই স্বভাব চরিত্র বদলাতে তাদের ব্যবসায়ীদের মধ্যে সংস্কার আনাটা আরও বেশি কঠিন রাজনীতিকদের থেকেও, তাই না? এখানে কাঁচা টাকার ব্যাপার আছে, তো সেগুলিও আমরা আশা করি পরিবর্তন হবে, আশাবাদী আমরা হব অবশ্যই, এবং দায়িত্বশীল হব। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনি শুনলেন, বাজার দর, আমাদের শিক্ষাঙ্গন এবং আরও নানা বিষয়ে আমরা আলোচনা করলাম। সবচেয়ে বড় ব্যাপারটা হলো নিজের দায়িত্ব। আসুন আমরা যার যার দায়িত্ব সেটা পালন করবার চেষ্টা করি। আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় খুলছে, আমাদের আশা প্রত্যাশা বিশ্ববিদ্যালয় তার নিজস্ব গতিতে শিক্ষা কার্যক্রম করে নিয়ে এগিয়ে যাক। শুভকামনা থাকলো, আগামীকাল নিশ্চয়ই আবার কথা হবে। খুদা হাফেজ।